পৃষ্ঠা 245 কন্টিনিউড। প্রশ্ন 3, 1971 খ্রিস্টাব্দে ভারত পাকিস্তান যুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ দাও। উত্তর: সূচনা। পশ্চিম পাকিস্তানের সামরিক শাসক ইয়াহিয়া খান পূর্ব পাকিস্তানের জনগণের ওপর অগণতান্ত্রিকভাবে অত্যাচার চালালে সেখান থেকে প্রচুর সংখ্যক শরণার্থী ভারতে চলে আসতে শুরু করে। এই শরণার্থী সমস্যার বিরুদ্ধে ভারত বিশ্ব জনমত গড়ে তোলে ও বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নেয়, যার পরিণামে ভারত পাকিস্তান যুদ্ধ বাঁধে। ডিসেম্বর 1971 খ্রিস্টাব্দ। ভারত পাকিস্তান যুদ্ধ। 1. প্রেক্ষাপট: 1970-এর সাধারণ নির্বাচনে পূর্ব পাকিস্তানে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগ পাকিস্তানের জাতীয় পরিষদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, কিন্তু আওয়ামী লীগকে সরকার গড়তে বাধা দেয় পাক সামরিক শাসক ইয়াহিয়া খান। তিনি পূর্ব পাকিস্তানের মুজিবুর রহমানের স্বায়ত্ত শাসনের দাবিকে বিচ্ছিন্নতাবাদী দাবি হিসেবে অভিযুক্ত করেন। এর প্রতিবাদে মুজিব বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এই ঘোষণার ঠিক পরেই পাকিস্তান সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে এবং মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয়। এরপর পূর্ব পাকিস্তান জুড়ে পাক সেনাবাহিনী বাঙালিদের ওপর নির্মম দমন পীড়ন শুরু করে। পাক সেনাদের এই রাষ্ট্রীয় নিপীড়ন এবং সন্ত্রাসের চাপে হাজার হাজার মানুষ শরণার্থী হিসেবে সীমান্ত পেরিয়ে ভারতে আসতে শুরু করে। এই শরণার্থী সমস্যা ভারতের অর্থনীতি, সমাজ ও রাজনীতিতে যে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে এই শরণার্থী সমস্যা ভারতের অর্থনীতি, সমাজ ও রাজনীতিতে যে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে তা জানিয়ে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বিশ্ব জনমত গঠনের চেষ্টা চালান। এক্ষেত্রে চীন ও মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের পক্ষে দাঁড়ালেও সোভিয়েত ইউনিয়ন ভারতের পাশে এসে দাঁড়ায়। ফলস্বরূপ ভারত ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে ইন্দো সোভিয়েত মিত্রতা চুক্তি স্বাক্ষরিত হয়। 2. ভারত পাকিস্তান যুদ্ধের সূচনা। 1971 খ্রিস্টাব্দের আগস্ট থেকে নভেম্বরে 8টি জাহাজে করে রাশিয়া থেকে ভারতে প্রচুর সমরাস্ত্র আসে। ইন্দিরা গান্ধী এক ঘোষণায় জানান, পূর্ব পাকিস্তানের ওপর পশ্চিম পাকিস্তানের সামরিক অত্যাচারের দরুন সেখান থেকে আসা শরণার্থীর চাপে ভারতের নিরাপত্তা বিপন্ন হয়ে পড়েছে। ইতিমধ্যেই পূর্ব পাকিস্তানের মুক্তিযোদ্ধারা পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে ভারতের কাছে সামরিক সাহায্য প্রার্থনা করে। ভারতীয় সেনারা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করে। ভারতের সেনা প্রধান, পৃষ্ঠা 246, জেনারেল স্যাম মানেকশ যুদ্ধ শুরুর ক্ষেত্রে কোট অপেক্ষার নীতি আনকোট নেন। ফুটনোট: ভারতের যুদ্ধ প্রস্তুতি ও পরিকল্পনা প্রসঙ্গে ভারতীয় সেনাপ্রধান জেনারেল স্যাম মানেকশ ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে জানান যে তিনি অপেক্ষার নীতি নিতে চান। তাঁর পরিকল্পনায় জুলাইয়ের বদলে নভেম্বরের মাঝামাঝি নাগাদ পূর্বাঞ্চল বৃষ্টিহীন থাকায় সেখানকার ভূমি শুষ্ক হয়ে যাবে। অপরদিকে ডিসেম্বরের শুরু থেকে মাঝামাঝি সময় হিমালয় পর্বতের গিরিপথগুলিও তুষারপাতের ফলে বন্ধ হয়ে যাবে। ফলে সে সময় চীনেরও যুদ্ধে হস্তক্ষেপের ক্ষমতা সীমিত হবে। আর ঠিক এই সময়ে চূড়ান্ত আক্রমণ শুরু করা উচিত। মূল পাঠে ফিরে এলাম। অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত ভারতীয় সেনারা পূর্ব পাকিস্তানে একাধিকবার আক্রমণ চালায়। সেখানকার মুক্তিবাহিনীর সাহায্যে ভারতীয় সেনারা পূর্ব পাকিস্তানে প্রবেশ করে 21শে নভেম্বর ও সেখানে অবস্থান করে। দুদিন পর পাক সামরিক রাষ্ট্রপ্রধান ইয়াহিয়া খান জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেন এবং দেশবাসীকে আসন্ন যুদ্ধের জন্য তৈরি থাকার নির্দেশ দেন। 23শে নভেম্বর। এর কয়েকদিন পর পাকিস্তান বিমান হঠাৎ ভারতের 8টি বিমান ঘাঁটিতে আক্রমণ চালায়। 3রা ডিসেম্বর। এই আক্রমণের নাম ছিল অপারেশন চেঙ্গিজ খাঁ।
এরপর ভারত সরকার জরুরি অবস্থা ঘোষণা করলে পুরো দমে যুদ্ধ শুরু হয়ে যায়। 4 ডিসেম্বর 1971 খ্রিস্টাব্দ। 3. যুদ্ধের বিবরণ। পাকিস্তানি বোমারু বিমানগুলি একযোগে পাঞ্জাবের পাঠানকোট, অমৃতসর এবং কাশ্মীরের শ্রীনগরের ওপর বোমা বর্ষণ করার পর ভারত তার সমুচিত জবাব দেয়। ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর নির্দেশ মেনে ভারতীয় সেনাবাহিনী একসঙ্গে বিমান, সমুদ্র ও স্থলপথে আক্রমণের জন্য প্রস্তুত হয়। ইতিমধ্যে এই যুদ্ধে ভারতকে আক্রমণকারী হিসেবে চিহ্নিত করে মার্কিন যুক্তরাষ্ট্র তার রণতরী 7th ফ্লিটকে বঙ্গোপসাগরে পাঠায়। চীন ও ভারত সীমান্তে ব্যাপক সেনা সমাবেশ ঘটায়। এদিকে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের বিরুদ্ধে আনা মার্কিন যুক্তরাষ্ট্রের নিন্দা প্রস্তাবের বিরুদ্ধে সোভিয়েত রাশিয়া ভিটো দেয়। ভারতীয় সেনারা স্থলপথে অভিযান চালিয়ে প্রায় 5,500 বর্গমাইল পাকিস্তানি ভূখণ্ড দখল করে। ভারতীয় লেফটেন্যান্ট কর্নেল শাস্ত্রী, মেজর KS চাঁদপুরি, লেফটেন্যান্ট জেনারেল খেম করণ সিং, কর্নেল উদয় সিং, লেফটেন্যান্ট জেনারেল সগৎ সিং প্রমুখ স্থলপথে লড়াইয়ে বীরের মতো নেতৃত্ব দেন। লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা পূর্ব পাকিস্তানে সম্পূর্ণ ভারতীয় বাহিনী পরিচালনা করেন। ভারতীয় সেনাদের আক্রমণের তীব্রতায় শেষ পর্যন্ত পাকিস্তানি সেনারা পিছু হটতে শুরু করে। অবশেষে ঢাকার রেসকোর্স ময়দানে পাকিস্তানি সেনাকর্তা লেফটেন্যান্ট জেনারেল AK নিয়াজি ও তাঁর সহকারী MS খান ভারতীয় সেনা ও মুক্তিবাহিনীর যুগ্ম প্রধান লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরার কাছে আত্মসমর্পণ করেন। একই সঙ্গে প্রায় 93,000 মতো পাক সেনা ও অফিসার ভারতের হাতে যুদ্ধবন্দী হন। একই সঙ্গে প্রায় 93,000 মতো পাক সেনা ও অফিসার ভারতের হাতে যুদ্ধবন্দী হয়। প্রশ্ন 4 না 3 আগের প্রশ্নই পড়া চলছে। 4. যুদ্ধের ফলাফল। 1971 খ্রিস্টাব্দের ভারত পাকিস্তান যুদ্ধে বিভিন্ন ফলাফল লক্ষ্য করা যায়। 1. পাকিস্তান রাষ্ট্রের ভাঙন। বাংলাদেশ মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে ভারত পাকিস্তান যুদ্ধের পর পূর্ব ও পশ্চিম দুই পাকিস্তান অঞ্চলের মধ্যে ভাঙন ঘটে। 2. স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের আত্মপ্রকাশ। ভারত পাকিস্তান যুদ্ধে শেষ পর্যন্ত পাকিস্তানি সেনাকর্তারা ভারতীয় সেনাকর্তাদের কাছে আত্মসমর্পণ করেন, ফলে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রে আত্মপ্রকাশ ঘটে। 3. সিমলা চুক্তি স্বাক্ষর। যুদ্ধ শেষে পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো এবং ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সিমলাতে এক শীর্ষ সম্মেলনে মিলিত হন। উভয়ের মধ্যে এক শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়, যার নাম সিমলা চুক্তি। এই চুক্তির শর্তানুযায়ী উভয় দেশের সীমানা নির্ধারিত হয় এবং ভবিষ্যতের সমস্যাগুলি নিজেরাই আলোচনা করে তা মিটিয়ে নেবে বলে স্থির হয়। মূল্যায়ন। 1971 খ্রিস্টাব্দের যুদ্ধে হেরে যাওয়ার পর পাকিস্তান বুঝতে পারে এককভাবে সামরিক শক্তি প্রয়োগ করে ভারতকে তার হারানো সম্ভব নয়। তাই এরপর থেকে পাকিস্তান একদিকে ভারতের ভেতরকার বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলিকে মদত যোগাতে শুরু করে, অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের কাছ থেকে বিপুল পরিমাণে সামরিক সাহায্য গ্রহণ করতে শুরু করে। প্রশ্ন 4. বাংলাদেশ মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে সংঘটিত ভারত পাকিস্তান যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের কী ভূমিকা ছিল? উত্তর: সূচনা। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে 1971 খ্রিস্টাব্দে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সমর্থন জানায় এবং সামরিক ও রাজনৈতিকভাবে সাহায্য করে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা। 1. পাকিস্তানপন্থী মার্কিন নীতি। 1. প্রথম পর্যায়। জন্মলগ্ন থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে
পাকিস্তানের মৈত্রীর সম্পর্ক গড়ে উঠেছিল। মুক্তিযুদ্ধের প্রথম দিকে মার্কিন সরকার একে পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যাপার বলে উল্লেখ করে, পৃষ্ঠা 247। এ সময় মার্কিন সরকার একদিকে গোপনে পাকিস্তানে অস্ত্র সরবরাহ করে, অপরদিকে ভারতে আসা লক্ষ লক্ষ শরণার্থীর ত্রাণ ও পুনর্বাসনের খরচ হিসেবে ভারতকে 30 লক্ষ মার্কিন ডলার অর্থ সাহায্য পাঠায়। 2. পরবর্তী পর্যায়ে মুক্তিযুদ্ধ চলাকালে সোভিয়েত ইউনিয়নের হস্তক্ষেপ রোধের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র চীনকে জাতিপুঞ্জের সদস্যপদ লাভের প্রতিশ্রুতি দেয়। এক্ষেত্রে মার্কিন ধারণা ছিল পাকিস্তানের বিরুদ্ধে সোভিয়েত ভারত সামরিক অভিযান শুরু হবে, তাই আগে থেকেই তাদেরকে আটকানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র চীনকে পাশে পেতে চেয়েছিল। এদিকে ভারত পাকিস্তান যুদ্ধ শুরুর আগে ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী শরণার্থী সমস্যায় ভারতের ক্ষতির দিকটি তুলে ধরার জন্য বিশ্বের বিভিন্ন দেশে দূত পাঠান এবং নিজেও বেশ কিছু দেশে যান। এ ব্যাপারে তিনি নিজে ওয়াশিংটন সফরে গেলেও মার্কিন সরকারকে তার পাকিস্তানপন্থী নীতি থেকে সরিয়ে আনতে পারেননি। পরে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হলে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পাকিস্তানকে সমর্থন জানায় এবং ভারতের বিরোধিতা শুরু করে। সরকারি তরফে মার্কিন রাষ্ট্রপতি নিক্সনের এই নীতি টিল্ট পলিসি, টিল্ট পলিসি নামে পরিচিত। এই নীতি গৃহীত হওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্র শরণার্থী সমস্যার জন্য ভারতকে পাঠানো অর্থ সাহায্য সাময়িকভাবে বন্ধ থাকবে বলে ঘোষণা করে। 2. জাতিপুঞ্জে পাকিস্তানকে সমর্থন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে পূর্ব পাকিস্তানিদের ওপর পশ্চিম পাকিস্তানের সামরিক অত্যাচার শুরু হলে লক্ষ লক্ষ শরণার্থী ভারতে প্রবেশ করে। এর ফলে ভারতের ওপরে আর্থিক বোঝা চাপে এবং সামাজিক ও রাজনৈতিক উত্তেজনা মাথা চাড়া দেওয়ার সম্ভাবনা দেখা দেয়। তাই ভারত সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সম্পাদককে পূর্ব পাকিস্তানের সমস্যায় হস্তক্ষেপ করার জন্য অনুরোধ জানায়। তা সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সব রকম দিক থেকে সাহায্য করার প্রতিশ্রুতি দেয়। জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে মার্কিন রাষ্ট্রপতি জর্জ বুশ মুক্তিযুদ্ধে ভারতকে প্রথম আক্রমণকারী হিসেবে উল্লেখ করেন 5ই ডিসেম্বর 1971 খ্রিস্টাব্দ। এর দুদিন পরে হোয়াইট হাউসে এক সাংবাদিক সম্মেলনে মার্কিন বিদেশমন্ত্রী হেনরি কিসিঞ্জার এ ব্যাপারে জর্জ বুশকে সমর্থন করেন। 3. যুদ্ধজাহাজ প্রেরণ। একযোগে সোভিয়েত ইউনিয়নও ভারতের ওপর চাপ দেওয়ার জন্য মার্কিন সরকার এন্টারপ্রাইজ নামক একটি পারমাণবিক জাহাজের নেতৃত্বে 8টি জাহাজের একটি টাস্ক ফোর্স বঙ্গোপসাগরে পাঠায়, যা টাস্ক ফোর্স 74 নামে পরিচিত। টাস্ক ফোর্স 74 নামে পরিচিত। যদিও কিছুদিন পরে জনগণের চাপে মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধনীতি ছেড়ে যুদ্ধবিরতির উদ্যোগ নেয়। মুক্তিযুদ্ধ সমস্যার সমাধানে মার্কিন রাষ্ট্রপতি নিক্সন ও বিদেশমন্ত্রী কিসিঞ্জার উভয়ই নিজেদের কৃতিত্ব জাহির করে বলেন, 1. মার্কিন সরকার মুক্তিযুদ্ধ থেকে উদ্ভূত দুস্থ ও শরণার্থীদের ত্রাণ ও খাদ্য সমস্যার সমাধানে আর্থিক সাহায্য করেছে। 2. মার্কিন সাহায্যেই বাংলাদেশের বেসামরিক প্রশাসন প্রতিষ্ঠিত হয়েছে এবং শরণার্থীদের ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। 3. মার্কিন হস্তক্ষেপের জন্যই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন রক্ষা পেয়েছে এবং ভারতের হাত থেকে পশ্চিম পাকিস্তান সুরক্ষিত থেকেছে। জানার আকাশ। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসন, বিশেষত সে সময়কার মার্কিন রাষ্ট্রপতি রিচার্ড নিক্সন, উপরাষ্ট্রপতি স্পাইরো টি অ্যাগ্রনিউ রোজার্স ও বিদেশমন্ত্রী ডক্টর হেনরি কিসিঞ্জার প্রশাসন পুরো 9 মাস ধরে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ও তাকে কেন্দ্র করে সংগঠিত ভারত পাকিস্তান যুদ্ধে পাকিস্তানকে সামরিক সহ সব রকম সাহায্য করে। কিন্তু মার্কিন কংগ্রেস এবং সিনেটের অধিকাংশ সদস্য এবং কিছু সরকারি আমলা ও বুদ্ধিজীবী বাংলাদেশ মুক্তিযুদ্ধের প্রতি তাদের সমর্থন জানায়।
এমনকি মার্কিন গণমাধ্যম এবং মার্কিন জনগণের মধ্যে অনেকেই বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতি সহানুভূতিশীল ছিলেন। এর প্রমাণ মেলে কোট নিউ ইয়র্ক টাইমসে আনকোট বিভিন্ন মার্কিন পত্র পত্রিকাগুলিতে পাকিস্তানে পাঠানো অস্ত্র নীতির সমালোচনা থেকে। মূল্যায়ন: বাংলাদেশের মুক্তিযুদ্ধে মার্কিন বিদেশনীতির মার্কিনবাসীরাই সমালোচনা করেন, অথচ মার্কিন সরকার তাদের বন্ধু রাষ্ট্র হওয়ার অজুহাত এনে পাকিস্তানের পাশে দাঁড়ায়। আসলে পাকিস্তানকে হাতে রেখে পাকিস্তানের মাটিকে ব্যবহার করে দক্ষিণ এশিয়ার রাজনীতিকে নিয়ন্ত্রণের লক্ষ্যেই এবং বিরোধী সোভিয়েত সাম্যবাদকে আটকানোর লক্ষ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র মুক্তিযুদ্ধের প্রশ্নে পশ্চিম পাকিস্তানের পাশে থাকে। প্রশ্ন 5, বাংলাদেশ মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে সংগঠিত ভারত পাকিস্তান যুদ্ধে সোভিয়েত ইউনিয়নের কী ভূমিকা ছিল? উত্তর: সূচনা। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে 1971 খ্রিস্টাব্দে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ বাধে। এই যুদ্ধে সোভিয়েত ইউনিয়ন ভারতকে সমর্থন জানায় এবং সামরিক ও রাজনৈতিকভাবে সাহায্য করে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের ভূমিকা: 1. সোভিয়েতের প্রতি ভারতের আবেদন। 1970-এর নির্বাচনে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগ দল সংখ্যাগরিষ্ঠতা পেলেও তাদেরকে সরকার গড়তে দেওয়া হয়নি। উল্টে পাক সামরিক শাসক ইয়াহিয়া খান পূর্ব পাকিস্তানে সামরিক অত্যাচার শুরু করেন। এই অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য লক্ষ লক্ষ শরণার্থী ভারতে চলে আসেন। এতে ভারতের অর্থনীতি, সমাজ ও রাজনীতির ওপর কতখানি ক্ষতিকর প্রভাব পড়বে তা জানানোর জন্য ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের চিঠি লেখেন, দূত পাঠান এবং নিজেও কয়েকটি দেশে যান। এ ব্যাপারে তিনি চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রকে পাশে না পেলেও সোভিয়েত ইউনিয়নকে পাশে পান। ভারতের আবেদনে সাড়া দিয়ে সোভিয়েত প্রেসিডেন্ট পোটগর্নি পাকিস্তানের সামরিক শাসক ইয়াহিয়া খানকে এক চিঠি লেখেন 3রা এপ্রিল 1971 খ্রিস্টাব্দ। চিঠিতে পৃষ্ঠা 248, তিনি পূর্ব পাকিস্তানের ওপর প্রয়োগ করা রক্তক্ষয়ী দমন নীতি বন্ধের পরামর্শ দেন। চিঠিতে তিনি আওয়ামী লীগের নেতাদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানেরও উল্লেখ করেন। 2. ভারত সোভিয়েত মিত্রতা চুক্তি। 1971 খ্রিস্টাব্দের মাঝামাঝি সময় থেকে ভারত ও সোভিয়েত ইউনিয়ন দুই দেশই একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার উদ্যোগ নেয়। এর মূলে দুটি কারণ ছিল। প্রথমত, ভারত বুঝতে পারে যে শরণার্থীদের স্বদেশে ফেরানো এবং স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠা ঘটানো এই দুই বিষয়ই মূলত সামরিক শক্তি ও কূটনৈতিক সম্পর্কের ওপর নির্ভরশীল, আর এর জন্য দরকার সোভিয়েত ইউনিয়নের মতো শক্তিধর দেশের কাছ থেকে সাহায্য গ্রহণ। দ্বিতীয়ত, 1971-এর জুলাই মাস থেকেই চীন ও মার্কিন যুক্তরাষ্ট্র এমনভাবে সম্পর্কের ঘনিষ্ঠতা বাড়াতে শুরু করে যার ফলে এই আশঙ্কা দেখা দেয় যে তারা মিলিতভাবে পাকিস্তানের পক্ষ নিলে পরিস্থিতি ভারতের বিরুদ্ধে যাবে। তাই ভারত সোভিয়েত মিত্রতা চুক্তি সম্পাদিত হয় 9ই আগস্ট 1971 খ্রিস্টাব্দ। এই চুক্তির পরের মাসেই ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী সোভিয়েত ইউনিয়ন সফরে যান এবং শরণার্থী সমস্যার সমাধানে সোভিয়েত সাহায্যের আশ্বাস অর্জন করেন। 3. সোভিয়েত সামরিক সাহায্য। মুক্তিযুদ্ধের শেষ পর্বে পাকিস্তানকে সাহায্যের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র বঙ্গোপসাগরে কোট এন্টারপ্রাইজ আনকোট নামক একটি পারমাণবিক জাহাজের নেতৃত্বে 8টি জাহাজের একটি টাস্ক ফোর্স পাঠায়, যা কোট টাস্ক ফোর্স 74 আনকোট নামে পরিচিত। এর জবাবে সোভিয়েত ইউনিয়ন ভ্লাদিভোস্তক থেকে সোভিয়েত প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের 2 স্কোয়াড্রন ক্রুজার ও ডেস্ট্রয়ার বন্ধনী শুরু 6 ডিসেম্বর বন্ধনী শেষ এবং পারমাণবিক অস্ত্র সম্ভার বিশিষ্ট একটি পারমাণবিক ডুবোজাহাজ ভারত মহাসাগরে পাঠায় 13ই ডিসেম্বর। এর নেতৃত্ব দেন অ্যাডমিরাল ভ্লাদিমির ক্রুগলিয়াকভ।
সোভিয়েত নৌবহরটি মার্কিন নৌবহরকে বেশ কিছুদিন পর্যন্ত 18ই ডিসেম্বর 1971 খ্রিস্টাব্দ থেকে 7ই জানুয়ারি 1972 খ্রিস্টাব্দ ভারত মহাসাগরে তাড়া করে বেড়ায়। এর পাশাপাশি যুদ্ধের জন্য 8টি জাহাজে করে রাশিয়া থেকে প্রচুর সমরাস্ত্র ভারতে পাঠানো হয়। এখানে একটি ছবি দেওয়া আছে, ছবির নিচে লেখা আছে ইন্দিরা গান্ধী ও সোভিয়েত রাষ্ট্রপ্রধান। 4. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমর্থন। জাতিপুঞ্জে চীন ও মার্কিন যুক্তরাষ্ট্র দুটি প্রস্তাব তোলে। প্রথম প্রস্তাবে 5ই ডিসেম্বর পূর্ব পাকিস্তানের যুদ্ধবিরতি এবং দ্বিতীয় প্রস্তাবে 7ই ডিসেম্বর অন্যের ভূখণ্ড থেকে সেনা প্রত্যাহারের কথা বলা হয়। কিন্তু সোভিয়েত ইউনিয়ন এই দুই প্রস্তাবের বিরোধিতা করে ও ভিটো প্রয়োগ করে। মুক্তিযুদ্ধ চলাকালে পূর্ব পাকিস্তানবাসীর ওপর সামরিক অত্যাচার ও গণহত্যা বন্ধ করার জন্য সোভিয়েত ইউনিয়ন পাকিস্তান সরকারের কাছে আবেদন জানায়। মুক্তিযুদ্ধে লিপ্ত ভারত ও বাংলাদেশের যৌথ নৌবাহিনীকে সোভিয়েত নৌবাহিনী গোপনে সাহায্য করে। মুক্তিযুদ্ধে জয়ের পর স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র আত্মপ্রকাশ করলে সোভিয়েত ইউনিয়ন সেই রাষ্ট্রকে স্বীকৃতি জানায় 24শে জানুয়ারি 1972 খ্রিস্টাব্দ। জানার আকাশ। 1971 খ্রিস্টাব্দের সেপ্টেম্বরের শেষের দিকে ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী সোভিয়েত ইউনিয়নের সফরে যান। পূর্ব পাকিস্তান থেকে ভারতে আসা শরণার্থীদের সমস্যা সমাধানের জন্য তিনি সোভিয়েতের সাহায্য চেয়ে সফল হন। এরপর অক্টোবরের প্রথম দিক থেকেই সোভিয়েতের রাজধানী মস্কোতে শিক্ষক ও ছাত্ররা পশ্চিম পাকিস্তানের সামরিক অত্যাচারের বিরুদ্ধে গণপ্রতিরোধে সামিল হয়। সোভিয়েত কমিউনিস্ট পার্টির পত্রিকা প্রাভদায় লেখা হয়, সোভিয়েত ইউনিয়নের জায়গাতেই বাংলাদেশ মুক্তিযুদ্ধের সমর্থনে বিক্ষোভ মিছিল ও সভা আয়োজিত হচ্ছে। প্রাভদায় এক প্রতিবেদনে লেখা হয়, পাক সেনাদল কর্তৃক পূর্ব পাকিস্তানবাসীদের গণহত্যার দায় এড়িয়ে যাওয়ার কৌশল হিসেবেই পাকিস্তান প্রশাসন শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে বিচারের নামে প্রহসন করে চলেছে। মূল্যায়ন। স্বাধীনতার পর থেকে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে ভারতের সুসম্পর্ক গড়ে উঠতে শুরু করে। মিত্র রাষ্ট্র হওয়ার সুবাদে একদিকে ভারতের পাশে দাঁড়ানো, অপরদিকে দক্ষিণ এশিয়ায় মার্কিন কর্তৃত্ব তথা পুঁজিবাদীদের বিরোধিতা করার মধ্যেই সোভিয়েত ইউনিয়ন মুক্তিযুদ্ধের প্রশ্নে পূর্ব পাকিস্তানের পাশে থাকে। প্রশ্ন 6। 1971 খ্রিস্টাব্দে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট সংক্ষেপে লেখো। উত্তর। সূচনা। 1947 খ্রিস্টাব্দে অখণ্ড ভারতবর্ষ দ্বিখণ্ডিত হয়ে ভারত ও পাকিস্তান নামে দুই স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। পূর্ব ও পশ্চিম এই দুই পাকিস্তান নিয়ে পাকিস্তান রাষ্ট্রটি গড়ে উঠলেও পূর্ব ও পশ্চিমের বেশ কিছু বৈষম্য ও ত্রুটি বিচ্যুতি জনিত কারণে পূর্ব পাকিস্তান অঞ্চলটি আলাদা হয়ে যায় এবং স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। বাংলাদেশ মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট। 1. পূর্ব ও পশ্চিম পাকিস্তানের নানা বৈষম্য। 1. সামরিক ক্ষেত্রে পাকিস্তান রাষ্ট্রের সেনাবাহিনীতে পূর্ব পাকিস্তানের বাঙালিদের দুর্বল ও ভীরু এই অজুহাত দেখিয়ে স্থান দেওয়া হতো না। তাছাড়া পূর্ব পাকিস্তানকে সম্পূর্ণ বঞ্চিত রেখে পাক সশস্ত্র বাহিনীর সকল দপ্তর পশ্চিম পাকিস্তানে গড়ে তোলা হয়। পৃষ্ঠা 249। সর্বোপরি রাষ্ট্রীয় প্রতিরক্ষা খাতে বিশাল ব্যয় বরাদ্দ ধরা হলেও পূর্ব পাকিস্তানের বাসিন্দাদের নিরাপত্তার জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। 2. রাজনৈতিক ক্ষেত্র পূর্ব পাকিস্তানে বসবাসকারী বাঙালিরা পাকিস্তান রাষ্ট্রের মধ্যে সংখ্যাগরিষ্ঠ হলেও দেশের রাজনৈতিক ক্ষমতা পশ্চিম পাকিস্তানের নেতারা নিজেদের হাতে কুক্ষিগত করে রেখেছিলেন। বিক্ষিপ্তভাবে পূর্ব পাকিস্তান থেকে বিভিন্ন সময় খাজা নাজিমুদ্দিন, মোহাম্মদ আলী বগুড়া, হোসেন শহীদ সোহরাওয়ার্দী প্রমুখ পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হলেও বিভিন্ন অজুহাতে তাদেরকে পদচ্যুত করা হয়। পাকিস্তান রাষ্ট্রের জন্মলগ্ন থেকেই গণতান্ত্রিক মূল্যবোধকে হত্যা করে অনৈতিকভাবে সামরিক শাসন কায়েম হয়।
3. প্রশাসনিক ক্ষেত্রে পাকিস্তান রাষ্ট্রের কেন্দ্রীয় প্রশাসন পরিকল্পনার ক্ষেত্রেও পূর্ব পাকিস্তানের বাঙালিদের অংশগ্রহণ ছিল নগণ্য। পাকিস্তান সরকারের 19 জন সচিবের মধ্যে একজনও বাঙালি ছিলেন না। সচিব ছাড়াও যুগ্ম সচিব, উপসচিব এবং সহকারী সচিবদের মতো পদগুলিতেও পূর্ব পাকিস্তান অনেকটাই বঞ্চিত ছিল। জানার আকাশ। শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধকে গণসংগ্রামে রূপ দেওয়ার জন্য আওয়ামী লীগ, কাউন্সিল, মুসলিম লীগ, জামাত-ই ইসলাম, নিজাম-ই ইসলাম এবং কৃষক শ্রমিক পার্টিকে পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট নামে এক যৌথ সংগঠন গড়ে তোলেন। 2. ভাষা আন্দোলন। স্বাধীন পাকিস্তান রাষ্ট্র আত্মপ্রকাশের পর পাকিস্তান সরকার রাষ্ট্রভাষা হিসেবে উর্দুকে গ্রহণ করতে চাইল। শুধু তাই নয়, সরকারি তরফেও বাংলা ভাষার বর্ণমালাকেও আরবি হরফে রূপান্তরিত করার ব্যবস্থা নিল। এর প্রতিবাদে পাকিস্তানের সংবিধান সভায় পূর্ব পাকিস্তানের প্রতিনিধি ধীরেন্দ্রনাথ দত্ত পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে বাংলা ভাষাকে গ্রহণ করার দাবি জানালেন। তাই এই দাবিকে নস্যাৎ করে দেন পাক প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান এবং বলেন, এটি একটি বিভেদ সৃষ্টির প্রয়াস। বলা হয় পাকিস্তান একটি ইসলামী রাষ্ট্র, তাই তার রাষ্ট্রভাষা হবে উর্দু। এর বিরোধিতা করে শুরু হয় ভাষা আন্দোলন। আন্দোলনের পরিণতি হিসেবে শেষ পর্যন্ত পাকিস্তানে উর্দুর সঙ্গে বাংলা ভাষাকেও রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয়। এছাড়াও পূর্ব পাকিস্তান থেকে আদায় করা অর্থ দিয়ে সেখানকার তুলনায় পশ্চিম পাকিস্তানের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বেশি সংখ্যায় গড়ে তোলা হয়। সর্বোপরি পশ্চিম পাকিস্তানের অভিজাতদের ধারণা ছিল পূর্ব পাকিস্তানিদের সংস্কৃতিতে যথেষ্ট পরিমাণে হিন্দুয়ানির ছাপ রয়েছে, তাই তাদের বাংলা সংস্কৃতির গ্রহণযোগ্যতা ছিল না। 3. আওয়ামী লীগকে সরকার গঠন। পাকিস্তানের সামরিক শাসক ইয়াহিয়া খান এক ঘোষণায় বলেন, 1970 খ্রিস্টাব্দের 5ই অক্টোবর পাকিস্তানের জাতীয় পরিষদের এবং 22শে অক্টোবরের মধ্যে প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। পরে দিন বদলে 7ই ডিসেম্বর জাতীয় পরিষদের এবং 17ই ডিসেম্বর প্রাদেশিক পরিষদের নির্বাচনের দিন ধার্য হয়। ইয়াহিয়া খান নির্বাচনের দিন ঘোষণার কয়েকদিন পরে বলেন, প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে অবাধ ও নিরপেক্ষভাবে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা হয়। তিনি ভবিষ্যৎ সংবিধান তৈরির জন্য এক আইনগত কাঠামো ঘোষণা করেন। ফুটনোট। এই ঘোষণায় বলা হয়, 1. আইনগত কাঠামো অনুসারে জাতীয় পরিষদের সদস্য সংখ্যা হবে 313 জন। এদের মধ্যে পূর্ব পাকিস্তান থেকে 169 জন এবং পশ্চিম পাকিস্তান থেকে 144 জন নির্বাচিত হবেন। 2. প্রাদেশিক পরিষদের 300 জন সদস্য সাধারণ আসন থেকে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবেন আর 13 জন মহিলা সদস্য সংরক্ষিত আসন থেকে নির্বাচিত সদস্যদের ভোটে নির্বাচিত হবেন। বলা হয় জনসংখ্যার ভিত্তিতে প্রতিটি পরিষদের আসন সংখ্যা নির্ধারিত হবে। মূল পাঠে ফিরে এলাম। পাকিস্তানের রাজনৈতিক দলগুলি 1970-এর সাধারণ নির্বাচনে অংশ নেয়। নির্বাচনে আওয়ামী লীগ অভূতপূর্ব সাফল্য অর্জন করে। আওয়ামী লীগ পূর্ব বাংলায় 169টি আসনের মধ্যে 167টি আসন এবং প্রাদেশিক পরিষদের 300টি আসনের মধ্যে 288টি আসন পায়। নির্বাচনে জিতে আওয়ামী লীগ পাকিস্তানের জাতীয় পরিষদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, কিন্তু পাক রাষ্ট্রপতি ও সেনাপ্রধান ইয়াহিয়া খান পাকিস্তান পিপলস পার্টির পিপিপি জুলফিকার আলী ভুট্টোর প্ররোচনায় আওয়ামী লীগকে সরকার গড়তে বাধা দেন। এর প্রতিবাদে পূর্ব পাকিস্তান জুড়ে আওয়ামী লীগের নেতৃত্বে আন্দোলন শুরু হয়। শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করা হলে আন্দোলন চরমে পৌঁছায়। 4. অপারেশন সার্চলাইট ও নিষ্ঠুর হত্যাকাণ্ড। ইয়াহিয়া খানের পরিচালনায় অপারেশন সার্চলাইট নাম দিয়ে পূর্ব পাকিস্তানে এক নিষ্ঠুর হত্যাযজ্ঞ শুরু হয়। মূলত 1971-এর বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনকে দমন করা এবং পূর্ব পাকিস্তানের রাজনৈতিক ও সামরিক বিরোধীদের 1 মাসের মধ্যে নিশ্চিহ্ন করে দেওয়ার লক্ষ্য নিয়ে এই অপারেশন শুরু হয়। 4টি ব্রিগেডে মোট 12টি পদাতিক ব্যাটালিয়ন নিয়ে
পাক সেনারা পূর্ব পাকিস্তানে প্রবেশ করে। এর পাশাপাশি বিভিন্ন ধরনের যুদ্ধবিমান, হেলিকপ্টার, নৌসামরিক সরঞ্জাম পূর্ব পাকিস্তানে পাঠানো হয়। প্রথমেই মেজর জেনারেল ফরমানের নেতৃত্বে ঢাকায় কারফিউ জারি করা হয় এবং সমস্ত রকম যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। শেখ মুজিবুর রহমান সহ আওয়ামী লীগের 15 জন শীর্ষ নেতাকে গ্রেফতার করা হয়। ঢাকায় একের পর এক নিরস্ত্র সেনানিবাসগুলিতে আক্রমণ চালিয়ে বাঙালিদের হত্যা করা শুরু হয়। এই হত্যাকাণ্ডের হাত থেকে বাঙালি সেনা, পুলিশ কর্মকর্তা, অধ্যাপক, ছাত্রসহ কেউই রেহাই পায়নি। হত্যাকাণ্ডে যথেচ্ছভাবে কামান ও সাঁজোয়া যান ব্যবহার করা হয়। এই নিষ্ঠুর হত্যাকাণ্ড পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানের বিচ্ছিন্ন হয়ে যাওয়ার প্রত্যক্ষ কারণ হয়ে দাঁড়ায়। পৃষ্ঠা 250। মূল্যায়ন। আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর রহমান পশ্চিম পাকিস্তানের সামরিক শাসনের হাত থেকে রক্ষার জন্য ভারত সরকারের সাহায্য প্রার্থনা করেন। তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী পূর্ব পাকিস্তানের মুক্তিযুদ্ধে সব রকমভাবে সাহায্য করেন। ফলে মুক্তিযুদ্ধ সফল হয় এবং পূর্ব পাকিস্তান স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। প্রশ্ন 7। টিকা লেখো। অপারেশন সার্চলাইট। উত্তর 1। প্রেক্ষাপট। 1970-এর সাধারণ নির্বাচনে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, কিন্তু পাক রাষ্ট্রপতি ও সেনাপ্রধান ইয়াহিয়া খান পাকিস্তান পিপলস পার্টির পিপিপি জুলফিকার আলী ভুট্টোর প্ররোচনায় আওয়ামী লীগকে সরকার গড়তে বাধা দেন। এর প্রতিবাদে পূর্ব পাকিস্তান জুড়ে আওয়ামী লীগের নেতৃত্বে আন্দোলন শুরু হয়। মুজিবুর রহমান নির্বাচনে জয়ী হওয়ার অধিকারে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এই ঘোষণার ঠিক পরেই পাকিস্তান সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে এবং মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয়। এরপর পূর্ব পাকিস্তান জুড়ে পাক সেনাবাহিনী বাঙালিদের ওপর নিষ্ঠুর দমননীতি চালাতে শুরু করে। 2. উদ্দেশ্য। অপারেশন সার্চলাইটের প্রধান উদ্দেশ্য ছিল 1971-এর বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনকে দমন করা। পূর্ব পরিকল্পিত গণহত্যার মাধ্যমে প্রথমে 26শে মার্চ 1971 খ্রিস্টাব্দ এর মধ্যে পূর্ব পাকিস্তানের সকল বড় বড় শহর দখল করে নেওয়ার উদ্দেশ্য গৃহীত হয়। তারপর সেখানকার রাজনৈতিক ও সামাজিক বিরোধীদের 1 মাসের মধ্যে নিশ্চিহ্ন করে দেওয়া হবে বলে স্থির হয়। ঢাকা থেকে এই অপারেশন শুরু হয় 25শে মার্চ 1971 খ্রিস্টাব্দ। অপারেশন শুরুর পর প্রথমেই তাই আওয়ামী লীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ সহ লীগকে সমর্থনকারী সশস্ত্র সামরিক বাহিনীকে নিশ্চিহ্ন করে দেওয়ার লক্ষ্য গ্রহণ করা হয়। 3. পরিকল্পনা। অপারেশন সার্চলাইটের মূল পরিকল্পনা তৈরি করেন জিওসি মেজর জেনারেল খাদিম হুসাইন রাজা এবং মেজর জেনারেল রাও ফরমান আলী কোট বাংলার কসাই আনকোট নামে কুখ্যাত লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খানকে পূর্ব পাকিস্তানের গভর্নর জেনারেল করে পাঠানো হয়। পরিকল্পনা হিসেবে বলা হয়: 1. গোটা পূর্ব পাকিস্তানে একসঙ্গে অপারেশন সার্চলাইট নামে সামরিক অভিযান শুরু হবে। 2. বিরোধী রাজনৈতিক নেতা, ছাত্রনেতা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং শিক্ষক সকলকেই গ্রেফতার করা হবে। 3. ঢাকা বিশ্ববিদ্যালয় দখল করে তল্লাশি চালানো হবে। 4. সেনানিবাসকে সুরক্ষিত রাখার জন্য ক্ষমতাশালী অস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়া হবে। 5. টেলিভিশন, রেডিও, টেলিফোন ও টেলিগ্রাম সহ সমস্ত রকম অভ্যন্তরীণ ও বহিঃ যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। 6. পূর্ব পাকিস্তানি অর্থাৎ বাঙালি সেনাদের থেকে বন্ধনী শুরু বাঙালি বন্ধনী শেষ সেনাদের থেকে অস্ত্র শস্ত্র কেড়ে নিয়ে তাদেরকে নিরস্ত্র করে দেওয়া হবে। 7. আওয়ামী লীগকে ভুল পথে পরিচালনার জন্য লীগের সর্বোচ্চ নেতার সঙ্গে ইয়াহিয়া খান আলোচনা ও সমাধানের নামে নাটকের মতো অভিনয় করবেন। এছাড়াও এই পরিকল্পনায় আক্রমণের স্থান হিসেবে নিশ্চিত করা হয় কুমিল্লা, খুলনা, রংপুর, চট্টগ্রাম, ঢাকা, সৈয়দপুর, যশোর, সিলেট এবং রাজশাহী প্রভৃতি অঞ্চলকে। 4. অভিযানের বর্ণনা। 4টি ব্রিগেডে মোট 12টি পদাতিক ব্যাটালিয়ন নিয়ে পাক সেনারা পূর্ব পাকিস্তানে প্রবেশ করে।
এর পাশাপাশি বিভিন্ন ধরনের যুদ্ধবিমান, হেলিকপ্টার, নৌ সামরিক সরঞ্জাম পূর্ব পাকিস্তানে পাঠানো হয়। প্রথমেই মেজর জেনারেল ফরমানের নেতৃত্বে ঢাকায় কারফিউ জারি করা হয় এবং সমস্ত রকম যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। শেখ মুজিবুর রহমান সহ আওয়ামী লীগের 15 জন শীর্ষ নেতাকে গ্রেফতার করা হয়। ঢাকায় একের পর এক নিরস্ত্র সেনানিবাসগুলিতে আক্রমণ চালিয়ে বাঙালিদের হত্যা করা শুরু হয়। এই হত্যাকাণ্ডের হাত থেকে বাঙালি সেনা, পুলিশ কর্মকর্তা, অধ্যাপক সহ কেউই রেহাই পাননি। হত্যাকাণ্ডে যথেচ্ছভাবে কামান ও সাঁজোয়া যান ব্যবহার করা হয়। প্রয়োজন না থাকলেও পাকিস্তানি সেনারা শহীদ মিনার, আওয়ামী লীগের মুখপত্র ও দৈনিক ইত্তেফাকের কার্যালয়, ডেলি পিপল কার্যালয় এবং রমনার কালীমন্দির ভেঙে গুঁড়িয়ে দেয়। অপারেশন সার্চলাইটকে সফল করার জন্য বিমানে করে ঢাকাতে প্রচুর সেনা নিয়ে আসা হয়। ঢাকার পর পশ্চিম পাকিস্তানের সেনারা চট্টগ্রাম, খুলনা, যশোর, কুমিল্লা, রাজশাহী, রংপুর, সৈয়দপুর এবং সিলেট প্রভৃতি অঞ্চলে নিরস্ত্র অসহায় বাঙালিদেরকে নিষ্ঠুরভাবে হত্যা করে। সময় সারণী, সময়কাল খ্রিস্টাব্দ, ঘটনা 1947 ব্রিটিশ ভারত বিভক্ত হয়ে ভারত এবং পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়। 1952 পশ্চিম পাকিস্তান কর্তৃক উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার সিদ্ধান্তের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানে তীব্র ভাষা আন্দোলন শুরু হয়। 1966 শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের জন্য ঐতিহাসিক 6 দফা দাবি পেশ করে। ডিসেম্বর 1970 পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচনে শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগ জাতীয় পরিষদে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। 25 মার্চ 1971 পাক সেনাবাহিনী পূর্ব পাকিস্তানের সাধারণ মানুষের উপর কোট অপারেশন সার্চলাইট আনকোট শুরু করে। পৃষ্ঠা 251। সময়কাল খ্রিস্টাব্দ, ঘটনা এপ্রিল থেকে নভেম্বর 1971 প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী পূর্ব পাকিস্তানের সংকট নিয়ে বিশ্ব জনমত গঠনের উদ্দেশ্যে বিভিন্ন দেশ সফর করেন। আগস্ট 1971 ভারত ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে শান্তি, মৈত্রী ও সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়। 3রা ডিসেম্বর 1971 পাকিস্তান বিমান বাহিনী ভারতের পশ্চিমাঞ্চলের একাধিক বিমান ঘাঁটিতে একযোগে আক্রমণ শুরু করে। 4 ডিসেম্বর 1971 ভারতীয় নৌবাহিনী কোট অপারেশন ট্রাইডেন্ট আনকোট এর মাধ্যমে করাচি বন্দরে সফল আক্রমণ চালায়। 4 থেকে 7 ডিসেম্বর 1971 লোঙ্গেওয়ালার যুদ্ধে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের বড় আকারের ট্যাঙ্ক বাহিনীকে পরাজিত করে। 8 ডিসেম্বর 1971 ভারতীয় নৌবাহিনী কোট অপারেশন পাইথনের আনকোট মাধ্যমে করাচি বন্দরে পুনরায় সফল আক্রমণ করে। 11 ডিসেম্বর 1971 ভারতীয় প্যারাট্রুপার বাহিনী টাঙ্গাইলে অবতরণ করে। 4 থেকে 16 ডিসেম্বর 1971 বসন্তরের যুদ্ধে ভারতীয় বাহিনী পাকিস্তানের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জন করে। 16 ডিসেম্বর 1971 ঢাকার রেসকোর্স ময়দানে লেফটেন্যান্ট জেনারেল A.A.K. নিয়াজি আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করেন। 1972 ভারত ও পাকিস্তানের মধ্যে কোট সিমলা চুক্তি আনকোট স্বাক্ষরিত হয়।